দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন পুরো পৃথিবী স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিল, ঠিক সেই সময় নর্থ কোরিয়া ও সাউথ কোরিয়ার মধ্যে শুরু হয় এক ভয়াবহ যুদ্ধ। সেই যুদ্ধে নিজেদের সৈনিকদের বাঁচানোর জন্য আমেরিকান নেভি ফাইটার পাইলটের এক দল চলে যায় এই যুদ্ধে অংশ নিতে। সেখানে জেসি ব্রাউন নামের একজন কৃষ্ণাঙ্গ পাইলট এমন বীরত্ব দেখায় যা পুরো পৃথিবীকে অবাক করে দেয়। বলছিলাম 2022 সালে রিলিজ পাওয়া ডিভোশন মুভিটির কথা। যারা টপ গান ম্যাভরিক দেখে মজা পেয়েছিলে তারা এই মুভিটি দেখেও মারাত্মক রকমের থ্রিল অনুভব করবে। তাই চলো শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরু হয় 1950 সালের মার্চ মাসে। সেই সময়টায় কেবল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। প্রথমে পার্ল হারবার অ্যাটাক, তারপর হিটলারের পতন, এই সব কিছুর মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলেও পৃথিবীর অন্যদিকে মানে সাউথ কোরিয়া আর নর্থ কোরিয়ার মধ্যে যুদ্ধের সাইরেন বাজছে। পার্ল হারবার অ্যাটাকের পর থেকে আমেরিকা তাদের এয়ারফোর্সকে আরও বেশি শক্তিশালী করা শুরু করে। ইউএসএ নেভি এয়ারফোর্স তখন ধীরে ধীরে টাফেস্ট এয়ারফোর্স হিসেবে আত্মপ্রকাশ করছে। ঠিক সেভাবেই আমরা আমেরিকার রোড আইল্যান্ডের কুইন্সটন এয়ারবেজের দৃশ্য দেখতে পাই, যেখানে আজ উপস্থিত হয়েছে একজন স্কিল লেফটেন্যান্ট যার নাম টম হার্ডনার। টম আজ বদলি হয়ে এখানে এসেছে অন্য এক এয়ারবেস থেকে। এখানে উপস্থিত হয়ে তার সাথে দেখা হয়ে যায় জেসি ব্রাউনের সাথে, যে এই স্কোয়াড্রনের একমাত্র কৃষ্ণাঙ্গ সদস্য। জেসি ব্রাউনকে টমের কিছুটা খ্যাপাটে আর বদরাগে বলে মনে হয়, তবে এই রাগ ও বদমেজাজের পিছনে রয়েছে এক কালো রহস্য যা আমরা পরে জানতে পারবো। জেসির সাথে দেখা করার পর টম টিমের অন্যান্য সদস্যদের সাথেও ধীরে ধীরে পরিচিত হয়। নতুন টিমের সাথে ইন্ট্রোডিউস হওয়ার পর টমের কমান্ডার আদেশ দেয় একে অন্যের সাথে ফ্লাইট টেস্ট করার জন্য। তো এই ফ্লাইট টেস্টে টমের সাথী হয় জেসি ব্রাউন। আজ টমদেরকে চালাতে হবে সেই সময়কার সবচেয়ে জনপ্রিয় প্লেন বিয়ারক্যাট F-8F এয়ারক্রাফট। নতুন পাইলটকে কিছু ঝলক দেখানোর জন্য ব্রাউন তার প্লেনকে মারাত্মকভাবে চালানো শুরু করে। বলা যায় নিজেকে শো অফ করা বা ডোমিনেটিং এর জন্য জেসি এভাবে ফ্লাই করছিল। কিন্তু টমও কম যায় না, সেও ছিল হেভি একজন স্কিল পাইলট। তাই সে ব্রাউনের সব টেকনিকের সাথে সাথে শেয়ানে টক্কর দেয়। অবশেষে তারা দুজন সমুদ্রের উপর দিয়ে রোমাঞ্চকর এক ফ্লাইট শেষ করে আবারও বেইজে ফিরে আসে। টম শুরু থেকেই ব্রাউনের সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল, কিন্তু ব্রাউন বরাবরই তাকে ইগনোর করে যাচ্ছে। অগত্যা টম টিমের অন্য মেম্বারদের সাথে আড্ডা দিয়ে তার সময় পার করতে থাকে। অন্যদিকে দেখা যায় জেসি ব্রাউন বিবাহিত আর তার ছোট্ট একটি বাচ্চাও আছে। তবে দেখা যায় এই জেসির পরিবারকে মাঝে মাঝে পুলিশ এসে জানায় তাদের জন্য নাকি তাদের প্রতিবেশীদের সমস্যা হয়। আসলে মূল ব্যাপার হচ্ছে জেসি একজন কৃষ্ণাঙ্গ। সেই সময়টাতে আমেরিকায় রেসিজম ছিল চরম পর্যায়ে। কালো রঙের মানুষদের তারা কৃতদাস ছাড়া আর কিছুই ভাবতো না। কৃষ্ণাঙ্গ মানেই হলো তারা সবসময় সাদা চামড়ার মানুষের নিচে থাকবে। কিন্তু একজন কৃষ্ণাঙ্গ হয়েও জেসি ব্রাউন যখন নেভি পাইলট হয়েছিল তখন সবাই তার উপরে রেসিজমের চরম মাত্রা দেখায়। ব্রাউনের এই পর্যায়ে আসার জন্য এত ফাইট করতে হয়েছে যা বলার একদমই বাইরে। তাই ব্রাউনের মনে সবসময় শ্বেতাঙ্গদের নিয়ে ভয় ও হতাশা কাজ করতে থাকে। সে অনেক সময় তার কনফিডেন্ট হারিয়ে ফেলে, কারণ সে যদি একটা ভুল করে তাহলে অন্যদের চেয়ে তাকে অনেক গুণ বেশি কথা শুনতে হবে। তবে ব্রাউন টমকে ইগনোর করলেও টম কিন্তু তার প্রতি কোনো ক্ষোভই পুষে রাখেনি। একদিন রাস্তায় ব্রাউনের গাড়ি খারাপ হয়ে যাওয়ার পর কোইন্সিডেন্টলি টম সেখানে গাড়ি চালিয়ে যাচ্ছিল। ব্রাউনের এই অবস্থা দেখে টম তাকে সেখান থেকে লিফট দিয়ে বাড়ি পৌঁছে দেয়। সেখানে পৌঁছানোর পর ব্রাউনের স্ত্রী ডেইজি টমকে ড্রিঙ্ক করার অফার জানালেও ব্রাউন তাতে একটা ইন্টারেস্ট দেখায় না। টম অবশ্য তাতে কিছু মনে করেনি, সে হাসি মুখে তাদেরকে বিদায় জানিয়ে দেয়। টম চলে যাওয়ার পর ডেইজি ব্রাউনকে কিছুটা তিরস্কার করে টমের সাথে এমন খারাপ ব্যবহার করার জন্য। সেই কথায় ব্রাউন জবাব দেয় এখনো সে জানে না টম বাকিদের মতো কিনা, তাই সে তার প্রতি এখনো ফ্রেন্ডলি হতে পারেনি। এর কিছুদিন পর টমের স্কোয়াড্রনের সবাইকে ইন্ট্রোডিউস করা হয় নেভির সবচেয়ে অ্যাডভান্স ও বিধ্বংসী এয়ারক্রাফটের সাথে, যার নাম কর্সেয়ার F-4U। এটা দেখতে বিয়ারক্যাটের চেয়ে অনেক বড় আর পাখার ডিজাইনও অন্যরকম। এই প্লেন কেবলই এয়ারফোর্সে অ্যাড হয়েছে, তাই টমদেরকে এখন এই প্লেন চালানোর ট্রেনিং দেওয়া হবে। মূলত কিছুদিন আগে রোড আইল্যান্ডের সি বিচে ইউএসএ নেভির রক্তমাখা একটা ইউনিফর্ম পাওয়া গিয়েছিল, আর সেটা নিয়ে আমেরিকা সবাই এক প্রকার ক্ষুব্ধ হয়ে আছে। সবার ধারণা এই ঘটনার পিছনে রাশিয়ার হাত রয়েছে। ফলে পরিস্থিতি বেশ থমথমে, আর যে কোনো সময় নতুন এক যুদ্ধ হয়তো জড়িয়ে যেতে পারে তারা। তাই আমেরিকান নেভি পাইলটদের এমন অ্যাডভান্স প্লেন দেওয়া হয়েছে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য। এই এয়ারক্রাফটগুলো যেমন অ্যাডভান্স তেমনই পাওয়ারফুল, তাই এটাকে কন্ট্রোল করাও কিছুটা কঠিন তাদের পক্ষে। বিশেষ করে এই প্লেনের সামনের দিকটা অনেক লম্বা, তাই সহজে ককপিট থেকে সামনের জিনিসপত্র ভালোভাবে দেখা যায় না। তবুও সবাই এই নতুন প্লেনটিকে টেক অফ করে আর মুক্ত আকাশে উড়ে বেড়ায় এয়ারক্রাফটটির সকল খুঁটিনাটি জানার জন্য। পরের দিন তাদের সাথে দেখা করতে আসে একজন ক্যাপ্টেন, যিনি ছিলেন ইউএসএস লেটি নামের এই এয়ারক্রাফট ক্যারিয়ারের মেন কমান্ডার।
তিনি বলেন, আমাদের জানানো হয়েছে যে রাশিয়ানরা এই মহাসাগরীয় অঞ্চলে মাথাচাড়া দিয়ে উঠেছে আর আমেরিকার ন্যাটো সঙ্গীরা যে কোনো মুহূর্তেই রাশিয়ানদের হামলার ঝুঁকিতে আছে। এর জন্য তাদেরকে সবসময় এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে মিশন পরিচালনার জন্য প্রস্তুত থাকতে হবে। ফলে এই সকল পাইলটদের অ্যাসাইন করা হয়েছে তাদের সাথে একটি মিশনে যাওয়ার জন্য, যেখানে তাদের কাজ হবে আসন্ন যে কোনো যুদ্ধে ফার্স্ট রেসপন্ডার হিসেবে দায়িত্ব পালন করা। হঠাৎ এমন সিদ্ধান্তে সবাই বেশ থ্রিল ফিল করলেও ব্রাউন বেশ মন মরা হয়ে পড়ে, কারণ সে তার পরিবারকে ফেলে যেতে চাইছিল না, কিন্তু দেশের সার্বভৌম রক্ষা করার জন্য তাকে এখান থেকে যেতেই হবে। জেসি ব্রাউনের এই ট্রান্সফারের খবর শুনে তার স্ত্রী ডেইজি ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। তবে সব কিছু ছাপিয়ে সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই কর্সিয়ার প্লেনটিকে ইউএসএস ল্যাথিতে ল্যান্ড করানো। এমন উচ্চগতি সম্পন্ন প্লেনটিকে মাত্র 270 মিটারের একটি রানওয়েতে ল্যান্ডিং করানো চারটেখানি কথা নয়। এর জন্য টেকনিকের পাশাপাশি থাকতে হবে প্রচণ্ড সাহস আর কনফিডেন্ট। যেহেতু এই প্লেনের সামনের দিকটা অনেক বড়, তাই ল্যান্ডিং এর সময় তাদের সামনের দিকটা ভালো করে দেখা যায় না। ফলে তাদেরকে সম্পূর্ণ নির্ভর করতে হবে এলএসও মানে ল্যান্ডিং সিগন্যাল অফিসারের উপর। তাদের দেখানো সিগন্যাল দেখে পাইলটরা ডিসিশন নিতে হবে যে কখন কোন দিকে প্লেন মুভ করতে হবে। পরের দিন ইউএসএস লাটিতে সবাই ক্যারিয়ার ফ্লাইট শুরু করে দেয়। টম হার্ডনার তার নিজের প্লেন নিয়ে এয়ারক্রাফট ক্যারিয়ারে প্রথমবারেই পারফেক্ট ল্যান্ডিং করে। এরপর আসে ব্রাউনের পালা। টেনশন আর অ্যাংজাইটিতে ভুগতে থাকা ব্রাউন ল্যান্ডিং এর সময় প্রচুর স্ট্রেস থাকে আর এলএসওর ইনস্ট্রাকশনও ঠিকভাবে ফলো করে না, কারণ তার ধারণা একজন ব্ল্যাকম্যান হওয়ার কারণে এই সাদা চামড়ার মানুষ চাইলেই যে কোনো সময় তাকে ভুলভাল সিগন্যাল দিয়ে ক্র্যাশ করাতে পারে। এই কারণে সে তার নিজের প্ল্যান অনুসারে আগানো শুরু করতে থাকে, কিন্তু দেখা যায় প্লেনটি ক্যারিয়ার থেকে অনেক উপর ছিল বিধায় সে সেটাকে ঠিকমতো কন্ট্রোল করতে পারে না। সেই সাথে সাথে ব্রাউন সেই লকটিকে অ্যাটাচ করতেও ব্যর্থ হলে ল্যান্ডিং না করে আবারও সেই উপর দিকে উঠতে থাকে। ফলে অল্পের জন্য ব্রাউনের প্লেন ক্র্যাশ করা থেকে বেঁচে যায়। পরের বার ব্রাউন নিজের মনকে আরো শক্ত করে আর এবার ঠিকভাবে সব নির্দেশনা ফলো করতে থাকে, যার কারণে অবশেষে সেও সফলভাবে ল্যান্ডিং করতে সক্ষম হয়। বাকি টিমমেটদের ক্যারিয়ার ফ্লাইট শেষে ক্যাপ্টেন এসে জানায় সবাই ক্যারিয়ার টেস্টে পাশ করেছে। টম হার্ডনারকে ক্যাপ্টেন স্পেশালি কংগ্রাচুলেশন জানায় সবচেয়ে পারফেক্ট ল্যান্ডিং করার জন্য। আর সবচেয়ে খারাপ ল্যান্ডিং করেছে জেসি ব্রাউন, যদিও টম তাকে সাহস দেওয়ার চেষ্টা করতে থাকে। এদিকে দেখা যায় জেসি ব্রাউনের কার এখনো ঠিক না হয় টম আবার তাকে ঘরে পৌঁছে দেয়। এবার ব্রাউন নিজে তাকে ঘরে ইনভাইট করে আর টম ঘরের ভিতরে গিয়ে ব্রাউনের স্ত্রীর সাথে পরিচিত হয়। ব্রাউন নিজের মেয়ের সাথে খেলা করতে গেলে টম আর ডেইজি নিজেদের মধ্যে আলাপ শুরু করে। ডেইজি বলে টম আর তার টিমমেট ক্যারোলি একমাত্র টিম মেম্বার যাদেরকে ব্রাউন নিজেদের ঘরে কখনো এনেছে, তাই ডেইজি মনে করে টম তাদের জন্য খুবই বিশ্বাসযোগ্য একজন ব্যক্তি। সে টমকে বলে ব্রাউন যখন ইউএসএস লিটেতে চলে যাবে তখন সে ডেইজির চোখের আড়ালে থাকবে, তাই সেই সময় যে কোনো বিপদ আপদে টম যেন ব্রাউনকে প্রোটেক্ট করে। টমও ডেইজিকে কথা দেয় সে ব্রাউনের সাথেই থাকবে। তারপর টম বিদায় নিয়ে চলে যায়, কারণ পরের দিনই তাদেরকে লিটে ট্রান্সফার হয়ে যেতে হবে। ব্রাউনও তার ট্রান্সফারের আগে বিচে ডেইজিকে নিয়ে শেষবারের মতো সময় কাটায়। নিজেদের মধ্যে খুব ইমোশনাল একটি সময় পার করে ডেইজি ব্রাউনকে বিদায় জানায়। এরপর শুরু হয় ফ্লাইট 32 স্কোয়াড্রনের নতুন এক অ্যাডভেঞ্চার। ইউএসএস লিড তখন ইতালির মেডিটেরিয়ান সিতে অবস্থান করছিল। সেই সাথে সাথে প্রতিদিনই সেই কর্সিয়ার জেট বিমানে তাদের মহড়া চলছিল। এই এয়ারক্রাফট ক্যারিয়ারে এসে পর্যন্ত রেসিজম ব্রাউনের পিছু ছাড়েনি। ছবি তোলার সময় সাংবাদিকরা তার সাথে রেসিস্ট আলাপ শুরু করে। সেই যাত্রায় তাদের ক্যাপ্টেন ক্যাভেলি এসে তাকে সেভ করে। এরপর সে নিজের স্ত্রীকে লেখা চিঠি জমা দিতে যাওয়ার সময় জাহাজের এক মেরিনের কাছ থেকেও রেসিজমের শিকার হয়। টম সেটার প্রতিবাদ করতে চাইলেও ব্রাউন কোনো কিছু না বলেই সেখান থেকে চলে আসে, কারণ এই সব কথা শুনে শুনে সে এখন অনেক অভ্যস্ত হয়ে পড়েছে। এর পরের দিন তাদের স্কোয়াড্রনের সাথে এমন কিছু ঘটে যায় যা তারা কল্পনাতেও আনেনি। তাদেরই এক টিম মেম্বার ক্যারল মর্নিং জাইরোস্কোপ টেস্ট করে ফিরে আসার সময় প্লেনের হাইটের নির্ধারণ ভুল করে ফেলে। এই কারণে হঠাৎ তার প্লেনটি এয়ারক্রাফটের কাছে এসেই পানিতে ক্র্যাশ করে। এই ঘটনায় সবাই একদম স্তম্ভিত হয়ে যায়, বিশেষ করে ব্রাউন। ক্যারল মর্নিং ব্রাউনের খুব কাছের ছিল, যার কথা তার স্ত্রী ডেইজিও টমকে বলেছিল। এই মর্মান্তিক অ্যাক্সিডেন্টের পর ক্যাপ্টেন ক্যাভেলি সবাইকে ডেকে এনে একটি সান্ত্বনা স্পিচ দেয়। ব্রাউন ক্যাপ্টেনের কাছ থেকে ক্যারলের জিনিসপত্র গুছিয়ে তার পরিবারের কাছে পাঠানোর কথা বলে। এরপর ব্রাউন ডেকে ফিরে গেলে ক্যারলের জিনিসপত্র গোছানো শুরু করে। জিনিসপত্র গোছানোর সময় ক্যারলের সাথে টমের বাকবিতণ্ডা হয়, কারণ ব্রাউনের কথা হলো টম জানতো যে কিভাবে এটাকে ল্যান্ডিং করা সম্ভব, কিন্তু এত কিছু জানার পরেও সে কেন মর্নিংকে সবকিছু বুঝিয়ে দিয়েছিল না। সে যদি মর্নিংকে ভালোভাবে সবকিছু বুঝিয়ে দিত তাহলে হয়তো আজ মর্নিং এ যাত্রায় বেঁচে ফিরত।
কিন্তু টম জানায় মর্নিং ঠিক মতো এলএসওর ইনস্ট্রাকশন মানতে পারেনি, তাই সেই ভুলের কারণেই আজ মারা গেছে। পরের রাতের বেলায় জাহাজের উপর থেকে সমুদ্র দেখতে দেখতে ব্রাউন টমকে বলে তার স্ট্রাগলের কথা। নেভিতে পাইলট হয়ে আসার আগে যে সুইমিং টেস্ট দিতে হয়, অফিসাররা সেই টেস্ট ব্রাউনকে দিয়ে 10 বার করিয়েছিল। তারা বিশ্বাসই করতো না যে একজন কৃষ্ণাঙ্গ লোক সাঁতার কাটতে পারে। মানে কি পরিমাণ রেসিজম একবার চিন্তা করো। এমনকি সাঁতার কাটার সময়ও তারা ব্রাউনের পিঠে বোঝা চাপিয়ে দিত তাকে ফেল করানোর জন্য। তাই ব্রাউন বলে, সেদিন যদি আমি ওই পুলে ডুবেও যেতাম তাহলে কেউ আমার খোঁজ করতো না। যাই হোক, কয়েকদিন পর তাদের টিমের কাছে একটি গুড নিউজ আসে। তাদের ক্যারিয়ারের সাপ্লাই গুডস নেওয়ার জন্য ফ্রান্সের ক্যানিস শহরের এক বন্দরে তারা নোঙর করবে। তাই তারা চাইলে একদিনের জন্য পুরো শহরটি ঘুরে আসতে পারে। অনেক দিন ধরে বোরিং দশা থেকে মুক্তি পেয়ে সবাই অনেক খুশি হয়ে যায়। তাই সকালেই সবাই মিলে চলে যায় শহর ঘোরার জন্য। অন্যরা মৌজ মাস্তি করতে চাইলেও ব্রাউন ডেইজির জন্য কিছু নেওয়ার কথা ভাবে। সেই জন্য সে টিমের বাকি সবাইকে রেখে এগিয়ে যেতে থাকে সমুদ্রের তীর ধরে। ঘুরতে ঘুরতে তার দেখা হয়ে যায় একজন ফেমাস ফরাসি অভিনেত্রী এলিজাবেথ টেইলরের সাথে। এলিজাবেথ টেইলর তার পরিচয় পাওয়ার পর তাকে সহ পুরো ফ্লাইট 32 টিমকেই ফ্রান্সের ক্যাসিনো ডি কার্লোতে ইনভাইট করে। ব্রাউন সেখান থেকে বেরিয়ে তার টিম মেম্বারদেরকে এই ইনভাইটেশনের কথা জানায়। প্রথমে কেউ তো তা বিশ্বাসই করে না যে বিখ্যাত অ্যাক্ট্রেস এলিজাবেথ টেইলর তাদেরকে ইনভাইট করেছে, কিন্তু কার্ড দেখানোর পর সবাই অবাক হয়ে যায়। এরপর সবাই মিলে রেডি হয় রাতের বেলায় ক্যাসিনোতে যাওয়ার জন্য। রাতে সেই ক্যাসিনোতে ব্রাউন তার টিমমেটদেরকে নিয়ে হাজির হয়। যথারীতি তাকে কালো দেখে গার্ডরা প্রথমে ঢুকতে দিতে চায় না, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ব্রাউন ফ্রেঞ্চ ভাষায় গার্ডদের সাথে কথা বলতে শুরু করে। এই কথা শুনে গার্ডরাও তাকে ফ্রেঞ্চ অরিজিন ভেবে ক্ষমা চেয়ে দল বল সহ ভিতরে ঢুকতে দেয়। ভিতরে ঢোকার পর এলিজাবেথ টেইলর তাদেরকে ওয়েলকাম জানায়। দলের সবাই সেখানে ড্রিঙ্কস করে, ক্যাসিনো খেলে আর মেয়েদেরকে ইমপ্রেস করতে ব্যস্ত হয়ে পড়ে। টম তার ক্যাসিনো লাক দিয়ে টেইলরকে ইমপ্রেস করে ফেলে। ক্যাসিনো খেলা শেষ হয়ে গেলে টম আর ব্রাউন বাইরে আসে ড্রিঙ্কস করার জন্য। সেখানে টম তার একটা ম্যাজিক ট্রিক্স দিয়ে এই ফ্রেঞ্চ মেয়েদেরকে ইমপ্রেস করতে চলে যায়। তখনই সেই মেরিন সদস্য আবারও সেখানে এসে ব্রাউনকে ইনসাল্ট করা শুরু করে। তখন টম পাশ থেকে এসে সেই লোকটিকে বাধা দেয়, কিন্তু লোকটা তাকে বাধা দিলে দুজনের মধ্যে মারামারি লেগে যায়। ব্রাউন অনেক কষ্ট করে তাদেরকে ছাড়িয়ে দেয় আর সাথে সাথে পুলিশের সাইরেন বেজে ওঠে। মেরিন লোকটা তার দলবল নিয়ে আগেই ভেগে যায় আর সাইরেন শুনে ব্রাউনের সঙ্গীরাও দ্রুত সেখান থেকে বের হয়ে যায়। ব্রাউনও তাকে বলে এই মারামারির কোনো প্রয়োজন ছিল না, কারণ ব্রাউন এই সব কিছুতেই এখন অভ্যস্ত। ড্রিঙ্ক করার পর রাতে একজোট ঘুমিয়ে নেওয়ার পর ক্যাপ্টেন তাদের সবাইকে ডেকে ওঠায়। পরের দিন সকালে ক্যাপ্টেন তাদেরকে ঘুম থেকে ডেকে তোলে আর জানায় কোরিয়ান ওয়ারে নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার উপরে প্রচণ্ড হামলা চালাচ্ছে আর ন্যাটো সদস্য হিসাবে আমেরিকা তাদেরকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। পুরো স্কোয়াড্রনকে নর্থ কোরিয়ার ইয়েলো নদীতে 2টো ব্রিজ ধ্বংস করে দেওয়ার জন্য একটি মিশন অ্যাসাইন করা হয়, কারণ এই ব্রিজ ধরেই তাদের শত্রুপক্ষরা সৈনিক ও আর্টিলারি ট্রান্সফার করছে। ক্যাপ্টেন তাদেরকে বলে দেয় কেউ যেন নদীর পাশে চাইনিজ বর্ডারে ভুলেও কোনো অ্যাটাক না করে। যদি এমনটা হয় তাহলে আরও একটি ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যাবে। তাই পরের দিন পুরো সৈন্যদল তাদের জেট বিমান নিয়ে সেই নদীর দিকে উড়ে যায়। মিশন পরিচালনার দায়িত্ব দেওয়া হয় টমকে। তার কমান্ড অনুসারে স্কোয়াডের কয়েকজন পাইলট উপর থেকে বোম্বিং করা শুরু করে। তখন নিচে থেকে তাদের উপর এনিমিরা আর্টিলারি ফায়ার শুরু করে দেয়। সেই গুলিবর্ষণ এতটাই তীব্র ঘন ছিল যে কোনো মুহূর্তে তাদের প্লেনকে ধ্বংস করে দিতে পারে। তারপরেও তারা হেভি টেকনিক খাটিয়ে সামনের দিকে আগাতে শুরু করে, কিন্তু হঠাৎ একটি চাইনিজ MiG-15 বিমান এসে তাদের উপরে অ্যাটাক শুরু করে। টম আর ব্রাউন সেই প্লেনটিকে টার্গেট করার অর্ডার পেয়ে তারা কৌশলে প্লেনটিকে সামনের পাহাড়ের দিকে নিয়ে যেতে থাকে। প্লেনটিও তাদের ফাঁদে পা দিয়ে ফায়ারিং করতে করতে সেই দিকে যায়। তখন শুরু হয় আকাশপথেই এক মারাত্মক রকমের ডগ ফাইট। পাহাড়ি খাদের কাছে পৌঁছাতেই হঠাৎ দুজন দিক থেকে ঘুরে গিয়ে প্লেনটির উপরে বোমা বর্ষণ শুরু করে, আর এই মাঝখানের গ্যারাকলে পড়ে সেই MiG-15 বিমানটা বিধ্বংস হয়ে যায়। এই অসাধারণ কি করতে পেরে তারা অনেক খুশি হয়ে যায়। এরপর তারা সবাই মিলে সেই ব্রিজের কাছে চলে এসে বোম্বিং করে, কিন্তু 2টো ব্রিজের মধ্যে তারা মাত্র একটি ব্রিজকেই ধ্বংস করতে পারে। এখন সেকেন্ড ব্রিজটাকে ধ্বংস করার জন্য আবারও যদি তারা ব্যাক করে তাহলে তাদের ডাউন হওয়ার চান্স 100% বিধায় টম অর্ডার দেয় সবাইকে বেজে ফিরে যাওয়ার জন্য, কিন্তু ব্রাউন তার অর্ডার অমান্য করে চলে যায় সেকেন্ড ব্রিজটা ধ্বংস করার জন্য। সে খুব রিস্ক নিয়ে নদীর পানির একদম কাছ দিয়ে উড়ে যেতে থাকে আর্টিলারি ফায়ার এড়ানোর জন্য, কিন্তু তারপরেও তার উপরে চলতে থাকে হেভি মেশিন গানের মুহু ফায়ারিং। তবে এই সব কিছুকে পিছে ফেলে অবশেষে ব্রাউন সক্ষম হয় ব্রিজটিকে পারফেক্ট শট দিয়ে উড়িয়ে দিতে। ফিরে আসার সময় টিমের সবাই তাকে বাহবা জানায় এই সাহসিকতার জন্য, আর সবাই মিলে একসাথে ক্যারিয়ারে ফিরে আসে।
ফিরে আসার পর টম তার ক্যাপ্টেনের কাছ থেকে মিশন সাকসেসফুলি হ্যান্ডেল করার জন্য বাহবা পায়। এরপর টম তার ক্যাপ্টেনের কাছে একটি ওয়ার রিপোর্ট তুলে দেয়। এদিকে মিশন থেকে ফিরে আসার পর ব্রাউন জানতে পারে টম তার মিশন রিপোর্টে ব্রাউনের বিরুদ্ধে উল্লেখ করার পাশাপাশি তার অর্ডার না মানার কথাও লিখে দিয়েছে। এটা শুনেই তার মন ভীষণ খারাপ হয়ে যায়। রাতে টম ঘুমাতে আসলে ব্রাউন তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। টম জানায় সে নেভি রুলসের মধ্যে থেকে যা যা ঘটেছে তা ঠিকভাবে লিখেছে, এর বাইরে কোনো কিছু লুকিয়ে রাখার সাধ্য তার নেই। ব্রাউন বলে এই সামান্য জিনিসের জন্য তার ফিটনেস রিপোর্টে আজীবনের জন্য দাগ লেগে যাবে, তাই সে আর কোনোদিনই এই পদ থেকে প্রমোশনও পাবে না। টম এই সব কথা শুনে অনেক দুঃখ ও লজ্জিত বোধ করে, তাই সে সরাসরি ব্রাউনকে সরি বলে। কিন্তু ব্রাউন তার সরি অ্যাকসেপ্ট করার মতো ধৈর্যশীল অবস্থায় নেই। এরপর টম তার বাকি টিমমেটদের সাথে দেখা করে একটি টেস্টিমোনিয়াল লেখার জন্য, যেখানে বলা থাকবে ব্রাউন পরিস্থিতি অনুযায়ী ঠিকই করেছিল, এর কারণে হয়তো ব্রাউনের উপর আর কোনো অ্যালিগেশনও আসবে না। ব্রাউনের সাথে আবারও দেখা হলে টম তাকে এই কথা জানায়, কিন্তু ব্রাউন বিশ্বাস করে না যে এই টেস্টিমোনিয়াল দিয়ে কিছু হবে। উল্টো সে টমকে তার উপরে দয়া দেখাতে নিষেধ করে। টম তার কথা শুনে দুঃখ পায় আর ফিল করে সে নিজেও আসলে অনেক বড় ভুল করেছে। পরের দিন ব্রাউনের সাথে ক্যারিয়ারে এক হেলিকপ্টার পাইলটের সাথে দেখা হয়। সে তার স্কুলের এক পুরানো বন্ধু ছিল। তারা সেখানে কিছু আহত সৈনিককে নিয়ে আসার কাজ করছিল। এই আহত সৈনিকরা ছিল নর্থ কোরিয়ার হ্যাগারো বেজের আমেরিকান সৈনিক, যারা মাইনাসেরও নিচে তাপমাত্রায় খুবই প্রতিকূল পরিবেশে কোরিয়ান আর চাইনিজদের বিরুদ্ধে ফাইট করছে। তাদের ক্যাপ্টেন পুরো দলের কাছে এই বেজের ব্যাপারে ব্রিফ করে। এবার তাদের মিশন হবে এই সৈনিকদের এয়ার কাভার দেয়া, যারা ইতিমধ্যে প্রাণ হারাতে বসেছে চাইনিজ সোলজারদের হাতে। এটা তাদের জন্য খুবই ডেঞ্জারাস একটা মিশন, যেখানে নিজে থেকে অসংখ্য কোরিয়ান আর চাইনিজ সোলজাররা তাদের উপরে ফায়ারিং করতে থাকবে। তবুও তাদেরকে সাহসের সাথে এই মিশন হ্যান্ডেল করতে হবে। পরের সিনে আমাদেরকে সেই হ্যাগারো বেজের দৃশ্য দেখানো হয়, যেখানে আমেরিকানরা প্রাণপণ লড়াই করছে। দুদিক থেকেই যখন প্রচন্ড গোলাবর্ষণে তারা দিশেহারা, তখন সবাই প্রার্থনা করছে যেন উপর থেকে কোনো একটা অ্যাঞ্জেল এসে তাদেরকে রক্ষা করে। ঠিক সেই সময় সেই অ্যাঞ্জেল হিসেবে আবির্ভূত হয় ফ্লাইট 32 এর পাইলট দল। তারা এসে মুহূর্তেই সেই যুদ্ধের মোড় একদমই ঘুরিয়ে দেয়। উপর থেকে তারা এমন ফায়ারিং শুরু করে যে পুরো চাইনিজরা একদম দিশেহারা হয়ে পড়ে। এই ফাইট ব্যাকের দৃশ্য দেখে নিচে থাকা আমেরিকানরাও সাহস পেয়ে পুরো দমে অ্যাটাক করা শুরু করে দেয়। এরপর নিচে থাকা সব চাইনিজরা প্লেনদেরকে লক্ষ্য করে শুট করলে সবগুলো প্লেন বেরিয়ে গেলেও দুর্ভাগ্যক্রমে ব্রাউনের প্লেনে এসে গুলি লাগে। ফলে ব্রাউন লক্ষ্য করে যে বুলেটের আঘাতে তার ফুয়েল লিকেজ হওয়া শুরু হয়েছে। ব্রাউন সাথে সাথেই কমান্ড বেজে রিপোর্ট করে আর টম তাকে ফলো করতে থাকে। তারা প্রস্তুতি হতে থাকে একটি ইমার্জেন্সি ল্যান্ডিং করার জন্য। কমান্ড বেজের ইমার্জেন্সি আদেশ অনুসারে ব্রাউন একে একে তার প্লেন থেকে সব রকেট, মিসাইল আর ট্যাঙ্ক বোম রিলিজ করে দেয়, যাতে ল্যান্ডিং এর সময় তা বিস্ফোরিত না হয়। তারা আছে নর্থ কোরিয়ার এক দুর্গম পাহাড়ি অঞ্চলে। এখানে ল্যান্ডিং করে বেঁচে থাকা কোনো সাধারণ ব্যাপার নয়, কিন্তু এখন ল্যান্ডিং ছাড়াও তার হাতে কোনো উপায় নেই, কারণ সবাই তাদের নিজ নিজ এয়ারক্রাফটে রয়েছে। তাই তো ব্রাউনের সাথে যে অন্য কেউ ল্যান্ডিং করবে তারও কোনো উপায় নেই। আসলে সেই সময়টাতে প্যারাশুট ইজেকশনের সিস্টেম আবিষ্কার হয়নি, তাই ব্রাউনকে প্লেনের মধ্যে উপস্থিত থেকেই তার ল্যান্ডিং করতে হবে। ব্রাউন একটি ভালো সমতল ভূমি দেখে ল্যান্ডিং এর প্রস্তুতি নিতে থাকে, কিন্তু তার মনের অবস্থা মোটেও ভালো নেই। এই শত্রু দেশে ল্যান্ডিং করতে পারলেও হয়তো সে বেঁচে ফিরতে পারবে না, তাও তাকে এখন ল্যান্ডিং করতেই হবে। টম তাকে বারবার গাইড দিতে থাকে আর বলে, তুমি চিন্তা করো না, যতক্ষণ কোনো সাপোর্ট না আসে আমরা তোমাকে উপর থেকেই কাভার দেব। এই সব শুনে ব্রাউন কিছুটা আশ্বস্ত হলে এক বুক ভরে নিঃশ্বাস নিয়ে তার প্লেন ল্যান্ডিং করা শুরু করে। কিন্তু তার প্লেন যে গতিতে নামিয়ে আনার কথা ছিল সেটা সে অ্যাচিভ করতে পারে না। ফলে প্লেনটি ল্যান্ডিং হয় ঠিকই, কিন্তু জোরে ধাক্কা খাওয়ার জন্য মুহূর্তেই সেটাতে আগুন ধরে যায়। উপর থেকে টম বেজে জানায় ব্রাউন ক্র্যাশ ল্যান্ডিং করেছে আর তাকে সে মুভ করতেও দেখছে না। পরে একটু খেয়াল করলে দেখা যায় ব্রাউন ককপিটের মধ্যে আটকা পড়ে গেছে, তাই সে কোনোভাবেই আর সেখান থেকে বেরোতে পারছে না। ইতিমধ্যে প্লেনের আগুনও তার কাছাকাছি চলে আসছে। এমন চোখের সামনে নিজের প্রিয় টিমমেটকে জ্যান্ত পুড়ে যাওয়ার দৃশ্য টম যেন কিছুতেই মেনে নিতে পারবে না। তাই সে সিদ্ধান্ত নেয় সেও এখানে ইমার্জেন্সি ল্যান্ডিং করে তার বন্ধু ব্রাউনকে সেভ করবে। তবে ক্যাপ্টেন এই প্ল্যান একদমই না করে দেয়, কিন্তু টম তার অর্ডার না শুনেই নিজের প্লেন নিয়ে সেদিকে চলে যাওয়া শুরু করে। টম বরফে ল্যান্ডিং করার জন্য তার মিসাইল আর ট্যাঙ্ক বোমগুলো নিচে ফেলে দিয়ে ককপিটের দরজা খুলে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। এরপর এক হার্ড ল্যান্ডিং করলে তার প্লেনও বরফে এসে আছড়ে পড়ে, কিন্তু গতি কন্ট্রোল থাকায় সেই যাত্রায় সে সেফ থাকে।
চিন্তা করো, নিজের টিমমেটকে বাঁচানোর জন্য সে এত দামি এয়ারক্রাফটটাকে ধ্বংস করতেও মোটেও পিছু পা হয়নি। দ্রুত প্লেন থেকে বেরিয়ে টমের কাছে এসে দেখে টম এমনভাবে দুমড়ে মুচড়ে গেছে যে তার বডির নিচের অংশ প্লেনের মধ্যে আটকা পড়েছে। এসব দেখে টম জানায় সে যেভাবেই হোক তাকে এখান থেকে বের করে নিয়ে যাবে। তাই টম বরফ দিয়ে ইঞ্জিনের আগুন নেভানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। এরপর দুজনে মিলে প্রচুর ট্রাই করতে থাকে তাকে সেখান থেকে বের করার জন্য, কিন্তু ব্রাউন সেখানে এমনভাবে ফেসে গিয়েছিল যে তাকে কেটে বের করা ছাড়া আর কোনো উপায় নেই। এদিকে এই খবর বেজে পৌঁছে গেলে সবাই অনেক উদ্বিগ্ন হয়ে পড়ে আর ব্রাউনকে বাঁচাতে যে যার মতো প্রস্তুতি নিতে থাকে। ততক্ষণে সেখানে রাত হয়ে গেছে আর ব্রাউনও কেমন যেন দুর্বল হয়ে পড়েছে। একে তো রক্তক্ষরণ আর অন্যদিকে প্রচণ্ড ঠান্ডায় ব্রাউন তার সর্বশক্তি হারিয়ে ফেলা শুরু করেছে। ইতিমধ্যে সেখানে তাদের ক্যারিয়ার থেকে একটি রেস্কিউ হেলিকপ্টার উপস্থিত হয়। তবে তারা জানায় মাত্র 10 মিনিট সময় আছে এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য, না হয় চাইনিজরা এসে তাদের উপরে অ্যাটাক করে দেবে। এটা শুনে পাগলের মতো টম একটি কুড়াল দিয়ে সেই প্লেনটিকে ভাঙা শুরু করে, কিন্তু ততক্ষণে সেখানে ব্রাউন আর সার্ভাইভ করতে পারে না। ব্রাউন মৃত্যু নিশ্চিত জেনে টমকে বলে সে যেন ডেইজিকে জানিয়ে দেয় ব্রাউন তাকে কতটা ভালোবাসত। টম তখনও বলতে থাকে সে ব্রাউনকে এখান থেকে নিয়ে যাবে। তাই ব্রাউনকে বাঁচানোর জন্য টম তার প্লেনের উপরে কুড়াল দিয়ে আঘাত করা শুরু করে। আঘাত করতে করতে সে পুরোই পাগলের মতো হয়ে যায়, কিন্তু এসব করেও কোনো লাভ হয় না। অবশেষে ব্রাউন সেই ককপিটের মধ্যেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এত কাছে এসেও সে তার প্রিয় বন্ধুকে হারিয়ে ফেলে যেন পুরো দিক বিদিক শূন্য হয়ে পড়ে। তখন টম আর কোনো উপায় না পেয়ে কাঁদতে কাঁদতে হেলিকপ্টারে উঠে পড়তে থাকে। যাওয়ার সময় টম মৃত ব্রাউনকে কথা দেয় যে তাকে নিজ দেশে ফিরে নেওয়ার জন্য সেখানে আবারও আসবে। ক্যারিয়ারে ফেরার পর স্ট্রেস আর আহত টমকে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর কমান্ডার তাদেরকে জানায় ব্রাউনের বডি এখন আর উদ্ধার করা সম্ভব না, কারণ চাইনিজরা সেই সাইটের খুব কাছে অবস্থান করছে। এছাড়া নেভি প্রোটোকল অনুযায়ী বিমান যেন শত্রুপক্ষের হাতে না পড়ে, তাই সেই দুটো বিমানকে ধ্বংস করার জন্য তাদের অর্ডার দেওয়া হয়েছে। তার মানে সেই প্লেন ধ্বংস করলে তার সাথে সাথে ব্রাউনের বডিও একদম পুড়ে অঙ্গার হয়ে যাবে। এই কথা শুনে টম যেন আরও বেশি ভেঙে পড়ে। ক্যাপ্টেন কাভালি টমকে এই মিশনে যাওয়ার জন্য আদেশ দেয়। সে টমকে বলে ব্রাউনকে শেষ বিদায় জানানোর এটাই একটা বড় উপায়। এটা তার কাছে একটা ফিউনারেল ফ্লাইট। ব্রাউনের বডি তখন সেই প্লেনের ভিতর, আর এই অবস্থায় এমনটা করার টমের পক্ষে খুবই কঠিন, কিন্তু নেভির প্রোটোকল তাকে তো মানতেই হবে। ক্যাপ্টেন স্ট্রেসড হয়ে থাকা টমকে সান্ত্বনা দিয়ে 15 মিনিটের মধ্যে ফ্লাইটের জন্য রেডি হতে বলে। টমও তার আদেশ অনুসারে তার বন্ধুকে শেষ বিদায় জানানোর জন্য রওনা দেয়। পরের দিন ইউএসএস লিটে জেসি ব্রাউনের সম্মানে অ্যানাউন্স করা হয় আর তাকে বীর বলে আখ্যায়িত করা হয়। এদিকে ব্রাউনের মৃত্যু সংবাদ ডেইজির কাছে পৌঁছালে সে একদম কান্নায় ভেঙে পড়ে, কারণ তার মেয়ের পাশাপাশি এই পৃথিবীতে যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসত সে হলো জেসি ব্রাউন। এর 7 মাস পর কোরিয়া ওয়ার শেষ হলে সকল শহীদ আর যুদ্ধফেরত সৈনিকরা প্রেসিডেন্সিয়াল ইনভাইটেশন পায়। সেই অনুষ্ঠানে টম প্রেসিডেন্টের কাছ থেকে মেডেল অফ অনার পায়। অনুষ্ঠান শেষে বাইরে বেঞ্চিতে বসে থাকা ডেইজির সাথে টম দেখা করে। টম জানায় সে লাইফে যত জিনিসকে ভয় পেয়েছে তার চাইতেও বেশি ভয় পেয়েছে আজ ডেইজির মুখোমুখি হতে, কারণ ডেইজি তার উপরে ব্রাউনকে বাঁচানোর দায়িত্ব দিয়েছিল। টম ডেইজিকে জানায় মৃত্যুর আগে ব্রাউনের মুখে শেষ শব্দটি ছিল তার নামে। সে বলেছিল সে ডেইজিকে অনেক ভালোবাসে। টম আবারও ব্রাউনকে বাঁচাতে না পারার জন্য তার কাছে ক্ষমা চায়, কিন্তু ডেইজি জানায় তার কোনো দুঃখ নেই। সে শুধু টমকে ব্রাউনের পাশে থাকতে বলেছিল, আর টম ঠিক তাই করেছে। মুভির শেষ দৃশ্যে ডেইজিকে তার মেয়েকে নিয়ে বিচে খেলা করতে দেখা যায়। তাদের মাথার উপর দিয়ে উড়ে যায় ইউএসএ নেভি প্লেন, যেই প্লেন মনে করিয়ে দেয় জেসি ব্রাউনের কথা, যে শেষ পর্যন্ত সাহসের সাথে লড়াই করে গেছে আর বীরের মতো মৃত্যুবরণ করেছে। এভাবেই এই হার্ট টাচিং মুভিটিও এখানেই শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর সেই সাথে নেক্সটে কেমন মুভি দেখতে চাও তা কমেন্ট করে জানাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।